আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি পয়েন্ট রসায়ন শিক্ষায় আস্থা। আমাদের আজকের টপিক পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার। আমরা শুরুতেই দেখব পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কাকে বলে। আমরা জানি পরমাণু শক্তি স্তর বোর পরমাণু মডেল হিসাবে সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার। পরমাণু কেন্দ্র থেকে অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্বকেই বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক বৃত্তের মতোই কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্বকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এর মধ্যে অনেকগুলো শক্তি স্তর থাকতে পারে, একাধিক শক্তি স্তর থাকতে পারে, সেটা বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় সর্বশেষ শক্তি স্তর। আচ্ছা, এবার দেখি এটি কেন পর্যাবৃত্ত ধর্ম। পারমাণবিক আকার কিভাবে পর্যাবৃত্ত ধর্ম? আমরা জানি পর্যায় সারণীতে অবস্থান পরিবর্তনের সাথে সাথে যে সকল ধর্ম ও বৈশিষ্ট্যের ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায় বা পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের বলা হয় পরমাণুর পর্যাবৃত্ত ধর্ম। সবচেয়ে আইডিয়াল এবং ইউনিক একটি ধর্ম হলো পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। এই ধর্মটির উপরে নির্ভর করে অনেকগুলো ধর্মকে আমরা ব্যাখ্যা করতে পারবো, তাই আমাদের প্রথমেই এটি শেখা প্রয়োজন। আমরা খেয়াল করি একটি বিষয়, এটি একটি বৃত্ত। আমরা সাইকেলের চাকার মতো বিষয়টিকে উপলব্ধি করতে পারি এবং এটি একটি, যদি প্রত্যেকটাই আমাদের নমনীয় বা এলাস্টিসিটি রয়েছে প্রত্যেকটা কাঠামো, যদি আমরা এইখানে একই সমান বৃত্ত, যদি আমরা এইখানে চারটি টানা ব্যবহার করি কেন্দ্রের সাথে, আর এই একটি কাঠামো একই সমান, এখানে যদি আমরা 8টি টানা ব্যবহার করি, হতে পারে সেটা যে কোনো ধরনের টান, তাহলে কোন বৃত্ত বা কোন আকৃতিটি বেশি ছোট হবে বা কেন্দ্রের দিকে কাছাকাছি চলে আসবে? অবশ্যই চারটির চেয়ে আমরা যেখানে 8টি ব্যবহার করেছি বা চারটির চেয়ে যেখানে 4টির বেশি ব্যবহার করেছি বা যেই কাঠামোতে কেন্দ্রের সাথে টান বা বল বেশি থাকবে সেই কাঠামোটি ছোট হওয়ার সম্ভাবনা বেশি হবে। তাহলে একই সমান কাঠামো হওয়া সত্ত্বেও যেহেতু এগুলো ফ্লেক্সিবল বা ছোট হওয়ার বা বড় প্রসারিত বা সংকুচিত সুযোগ রয়েছে, যেহেতু একই সমান হওয়া সত্ত্বেও এইখানে কেন্দ্রের সাথে টান বা বল বা টানা বেশি থাকার কারণে এই স্ট্রাকচারটি বা এই কাঠামোটি বেশি ছোট হবে। এবার আসি আমরা পারমাণবিক ব্যাসার্ধে। আমরা যদি পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়কে খেয়াল করি, তাহলে পরমাণুগুলো হতে পারে কি কি? প্রথমে রয়েছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন, সর্বশেষ আর্গন। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকেই তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ এদের প্রত্যেকেরই সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3। এদের প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তর 3। সর্বশেষ শক্তি স্তরে 3-এ সোডিয়ামে রয়েছে 1টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টি, অ্যালুমিনিয়ামের 3টি, সিলিকনের 4টি, ফসফরাসের 5টি, সালফারের 6টি, ক্লোরিনের 7টি এবং আর্গনের 8টি। এদের সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে এদের ইলেকট্রন সংখ্যা এইরকম। এবং প্রত্যেকেরই ক্রমান্বয়ে আবার প্রোটন সংখ্যা কেন্দ্রে বেড়েছে। যেমন সোডিয়ামের কেন্দ্রে প্রোটন সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16, ক্লোরিনের 18, 17 এবং আর্গনের 18। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই পর্যায় সংখ্যা সমান, অর্থাৎ প্রত্যেকেরই শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর 3, কিন্তু প্রত্যেকের কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখানে দেখি সোডিয়ামের আকৃতিতে যে আমরা একটু খেয়াল করতে চাই, মনে করি এটি সর্বশেষ শক্তি স্তর। এর কেন্দ্রে রয়েছে 11টি প্রোটন
এবং সর্বশেষ শক্তি স্তরে রয়েছে একটি ইলেকট্রন। এই 11টি প্রোটন মিলে চাইবে সর্বশেষ শক্তি স্তরকে তার কেন্দ্রের দিকে টানতে। অর্থাৎ আমরা 11টি প্রোটনকে যদি আমরা 11টি টানা মনে করি বা টান মনে করি, ঠিক অপরভাবে যদি ম্যাগনেসিয়ামের 12টি প্রোটন, অর্থাৎ কেন্দ্রে 12টি প্রোটন সর্বশেষ শক্তি স্তরকে চাইবে তার কেন্দ্রের দিকে টানতে। ঠিক একইভাবে ফসফরাস, আমরা সবগুলো না দেখলেও চলবে, আমরা বোঝার জন্য বিষয়টা, এর 15টি প্রোটন রয়েছে। ক্লোরিনের 17টি প্রোটন রয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সাথে প্রোটনের কেন্দ্রের যে আকর্ষণ, তার চেয়ে ম্যাগনেসিয়ামে বেশি, তার চেয়ে ক্রমান্বয়ে ফসফরাসের বেশি, তার চেয়ে ক্লোরিনে বেশি। এই আকর্ষণের পরিমাণ বেশি হওয়ায় এই কেন্দ্রের প্রোটনগুলো, যেহেতু ম্যাগনেসিয়ামের 12টি প্রোটন, সোডিয়ামের 11টি, ফসফরাসের 15টি এবং ক্লোরিনের 17টি, এই প্রোটনগুলো তার সর্বশেষ শক্তি স্তরকে তার কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত করার জন্য, ছোট করার জন্য টানবে। ফলে হবে কি, 3 নম্বর পর্যায়ের কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে সর্বশেষ শক্তি স্তরের সাথে কেন্দ্রের টান বাড়বে, আকর্ষণ বাড়বে, ফলে এর সাইজ বা আকার ছোট হতে থাকবে। বিধায় 3 নম্বর শক্তির সবচাইতে আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বেশি সোডিয়ামের এবং সবচাইতে কম আর্গনের, তার চেয়ে কম ক্লোরিনের। ধারাবাহিকভাবে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের কিছুটা কম, তার চেয়ে অ্যালুমিনিয়ামের কম, তারপরে সিলিকনের কম, তারপরে ফসফরাসের কম, তারপরে সালফারের কম, তারপরে ক্লোরিনের কম, তারপরে আর্গনের কম। কেন্দ্রে প্রোটন চার্জ বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রোটন চার্জ বৃদ্ধি হলে তার সর্বশেষ শক্তি স্তরকে আরো বেশি আকৃষ্ট করতে পারছে এবং নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে ছোট হয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে বা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক ভাবে তার আকার ছোট হতে থাকছে। কিন্তু এটা গেল পর্যায় সম্পর্ক। কিন্তু যদি সোডিয়ামের নিচে রয়েছে, ওপরে রয়েছে লিথিয়াম, এবং আমরা একটা যদি গ্রুপ বা কলাম খেয়াল করি, নিচে রয়েছে পটাশিয়াম, এই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও ওপর থেকে নিচের দিকে গেলে বা একটি গ্রুপের পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। হ্যাঁ, এটা ঠিক যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তাহলে কিন্তু সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের সাইজ বড় হবে, যদিও আগের নিয়ম অনুযায়ী তার পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার সাথে সাথে তার আকার ছোট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ঘটবে না, কারণ পটাশিয়ামের ক্ষেত্রে নতুন আরো একটি শক্তি স্তর যুক্ত হবে। নতুন আরো একটি শক্তি স্তর যুক্ত হলে সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন শক্তি স্তর যুক্ত হয় ওপর থেকে নিচের দিকে আসলে, পর্যায় সারণীতে একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে আসলে আমাদের আকার বৃদ্ধি পাবে বা পারমাণবিক ব্যাসার্ধের মান বাড়বে। ধন্যবাদ।